জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন নিয়মে পরিণত। গ্রাহকের ভোগান্তি, ভোজ্য তেল নিয়ে আলোচনায় দুপুরে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক। টেলিকম নীতিমালায় সংশোধন আনছে সরকার। ইন্টারনেট সংযোগে একক সুযোগ চান ব্রডব্যান্ড সেবাদাতারা। ব্যবসায়ের সুরক্ষা দাবি, যৌক্তিক সংস্কারের পক্ষে মোবাইল অপারেটররা। ঢাকার পুঁজিবাজারে বাড়ছে এ ক্যাটাগরি কোম্পানির দাপট। গেল সপ্তাহে সূচক বাড়লেও কমেছে বাজার মূলধন, বিনিয়োগ কমেছে ব্যাংক, জ্বালানি খাতে। কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জ, হবিগঞ্জের হাওর অঞ্চলে জলাবদ্ধতা, ক্ষতির মুখে বোরো ধান। অপরিকল্পিত হাওর ব্যবস্থাপনার দায়ী মহাপরিকল্পনা পানি উন্নয়ন বোর্ডের। এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরতের প্রয়াস। একসঙ্গে কাজ করছে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, দূতাবাস ও নিউ ইয়র্ক কনসুলেট। সঠিক নেতৃত্বে এগিয়ে যাবে দেশ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। শুরুতেই হামের টিকাদান কর্মসূচির খবর। হামের প্রকোপ মোকাবেলায় দ্বিতীয় ধাপে ঢাকা, উত্তর, দক্ষিণ সহ 4 সিটিতে চলছে টিকাদান কার্যক্রম। এই মুহূর্তে রাজধানীর করালে আছেন সহকর্মী সামদানি প্রত্যয় এবং বরিশালে আছেন অপূর্ব অপু। শুরুতে যাচ্ছি সামদানির কাছে। সামদানি, ভাইরাসজনিত প্রাদুর্ভাব হামে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছে 150-রও অধিক শিশু। সেই হাম মোকাবেলায় টিকার কার্যক্রম সম্প্রসারণ করল সরকার এবং সেই ধারাবাহিকতায় আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026। কিছুক্ষণ আগেই রাজধানীর করাইলের এরশাদ মাঠে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটির প্রশাসক এই টিকা কর্মসূচির উদ্বোধন করেন। এই টিকা কর্মসূচির আওতায় 6 মাস থেকে 5 বছর বয়সের সকল শিশু এই টিকা কার্যক্রমের আওতাভুক্ত থাকবে। তবে যেসব শিশুরা হামে ইতিমধ্যেই আক্রান্ত তারা এই টিকা কার্যক্রমের বাইরে থাকবে। 11 মে পর্যন্ত এই টিকা কার্যক্রম চলবে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে। ইতিমধ্যেই দেশের 18 জেলার 30টি উপজেলায় টিকা কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশে এই টিকা কার্যক্রম শুরু হবে 20 এপ্রিল। ঢাকা উত্তর সিটিতে প্রায় 5 লাখ শিশু এই টিকা কার্যক্রমের আওতায় আসবে। ঢাকা উত্তর সিটিতে এই টিকা কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী কেন্দ্র 54টি এবং 502টি অস্থায়ী কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এবং একই সঙ্গে যারা কর্মজীবী রয়েছেন, যাদের দিনের বেলায় টিকা দিতে অসুবিধা, তাদের সন্তানকে নিয়ে এসে টিকা দিতে অসুবিধা হবে, তাদের জন্য ইভিনিং সেন্টার 35টি তৈরি করা হয়েছে। এবং একই সঙ্গে 560 জন ভলান্টিয়ার কাজ করছে। এই 2 সিটিতে প্রায় 12,19,957 জন শিশু টিকা পাবেন এবং এই টিকাদান কার্যক্রম চলবে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। হাম একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। পরবর্তীতে নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন শারীরিক জটিলতায় সে শিশুর মৃত্যু হতে পারে। আক্রান্ত রোগীর হাঁচি, কাশি, সংস্পর্শ থেকেও হাম ছড়ায়। কিছুক্ষণ আগেই স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছিলেন যে হাম এই রোগটি এতটাই সংক্রামক যে কোনো জায়গায় যদি একজন শিশু হামে আক্রান্ত হয়, সেক্ষেত্রে এই হামের প্রভাবে কিন্তু সেই জায়গা থেকে 18 থেকে 20 জন শিশু আক্রান্ত হতে পারে। সেহেতু হাম আক্রান্ত শিশুকে অন্যান্য শিশুদের থেকে আলাদা রাখা এবং সার্বজনীন পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলাটাই হাম আক্রান্ত রোগীর জন্য আসলে করণীয় বলে মনে করা হয়। এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু। আমরা সরাসরি চলে যাব বরিশালে। হামের সংক্রমণ বরিশালেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিনই এই আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখানে নতুন করে 44 জন ভর্তি হয়েছেন। এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 109 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে আজকে থেকে দেশের 4টি সিটি কর্পোরেশন এলাকায় একযোগে বিশেষ ক্যাম্পিং শুরু হয়েছে। বরিশালে তার মধ্যে একটি বরিশাল সিটি কর্পোরেশন এলাকা, ময়মনসিংহ এবং ঢাকার উত্তর এবং দক্ষিণ 2টি সিটি কর্পোরেশন সহ মোট 4টি সিটি কর্পোরেশন এলাকায় আজকে থেকে এই বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে, যেটি চলবে আগামী 10 তারিখ পর্যন্ত। বরিশাল শহরের একেবারে প্রাণকেন্দ্র মল্লিকা কিন্ডারগার্ডেনের স্কুলে এখানে একটি কেন্দ্র করা হয়েছে। নির্ধারিত সময় সকাল 11টায় শুরু করার কথা ছিল। এখানে প্রশাসক, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক আসা মাত্রই এখানে আনুষ্ঠানিকভাবে এর সূচনা করা হবে। ছোট ছোট বাচ্চারা এখানে রয়েছে, স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা রয়েছে, ইউনিসেফের কর্মকর্তারা রয়েছে। তারা বলছেন যে হামের এই প্রাদুর্ভাব ঠেকানোর জন্য সম্মিলিত প্রয়াস দরকার।
যেমনি সবার সচেতনতা দরকার, স্বাস্থ্যবিধি মানা দরকার, সেই সাথে সাথে কোনো শিশুর যদি হামের উপসর্গ দেখা দেয় সেই ক্ষেত্রে সাথে সাথেই যেন নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়। সেই সাথে সাথে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা যেন হামের টিকা গ্রহণ করে। এবং আমরা দেখছি যে গতকালকে বরিশালে 2 জন হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এ নিয়ে বরিশালে সংখ্যা দাঁড়ালো 12 জন রোগী মারা গেল। এবং গত 24 ঘন্টা নতুন করে বরিশালে সবথেকে বড় যে স্বাস্থ্যকেন্দ্র বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে 44 জন নতুন করে ভর্তি হয়েছেন এবং 109 জন এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসাধীন রয়েছে। কার্যত শিশু ওয়ার্ডে কোনো চিকিৎসা নেবার মতন কোনো স্বাভাবিক পরিবেশ নেই বলছেন এখানকার চিকিৎসকরাই। একটি বেডে 2 জন শিশু করে অবস্থান নিচ্ছে। আবার কোথাও কোথাও দেখতে পাচ্ছি আমরা যে হাসপাতালের মেঝে সেখানে শুয়েও চিকিৎসা নিতে হচ্ছে। এতে করে চিকিৎসক এবং স্বজন কেউই আসলে সন্তুষ্ট নয়। চিকিৎসকরা বলছেন তারা চিকিৎসা দিতে পারছেন না কাঙ্ক্ষিতভাবে, আবার যারা চিকিৎসা গ্রহণকারী অর্থাৎ অভিভাবকরা তারাও আসলে সন্তুষ্ট নয় চিকিৎসা সেবা নিয়ে। সবকিছু মিলে টিকা গ্রহণ করা এবং স্বাস্থ্যবিধি মানার কথাই বলছেন স্বাস্থ্য কর্মকর্তারা। আপাতত আমার কাছে বরিশাল থেকে সবশেষ এতটুকু খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল এবং রাজধানীর কড়াইলে। জ্বালানি তেলের জন্য পাম্পগুলোর সামনে মানুষের দীর্ঘ অপেক্ষার অবসান হয়নি। বিস্তারিত জানাতে রাজধানীর বিজয় সরণিতে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং ঠাকুরগাঁওয়ের শহরের ফিলিং স্টেশনের সামনে আছেন জিয়াউর রহমান বকুল। শুরুতে যাচ্ছে সাইফুলের কাছে। সাইফুল, বিআরটির সার্ভার ভেরিফিকেশন জটিলতার কারণে আজ থেকে শুরু হওয়ার কথা ছিল ফুয়েল পাস দিয়ে তেল সরবরাহ, কিন্তু আমরা রাজধানীর সকালবেলা সোনার বাংলা পাম্পে দেখলাম। এখন এসেছি আসাদ গেটে যে ছিলাম সকালবেলা, এখন এসেছি আমরা বিজয় সরণি ট্রাস্ট পাম্পে। সেখানেও এসে দেখলাম যে আমরা ওই ফুয়েল পাসটি কাজ করছে না। তার অন্যতম কারণ হচ্ছে বিআরটিএস সার্ভারের সাথে যে নাম্বার ভেরিফিকেশন বা নাম্বার যে সংমিশ্রণের যে কাজটি হওয়ার কথা সেটি হচ্ছে না। তবে এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আজও কিন্তু দীর্ঘ লাইন, দীর্ঘ সিরিয়াল, মানুষের এই যে কষ্ট, রোদ, সব কিছু মিলিয়ে মানুষের একাকার অবস্থা। যারা বলছেন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে। আমরা সকাল থেকে বেশ কয়েক জায়গায় কথা বলেছি, কয়েকটা পাম্প ঘুরেছি, দেখেছি অনেক পাম্প বন্ধ, অনেক পাম্পে তেল সরবরাহ শেষ পর্যায়ে, যার জন্য কিন্তু দীর্ঘক্ষণ সিরিয়ালে থেকেও মানুষ তেল না পাওয়ার যে কষ্ট সেটি কিন্তু আসলে ফিল করছে। আমরা একজনের সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ আগেই, যেমনটি বলছিল যে রাত 9টার সময় এসে ঠিক সকাল 10:30টার দিকে ওই ড্রাইভার, প্রাইভেট কারের চালক, উনি নজেলের মানে পাম্পের একবার নজেলের সামনে এসেছেন, যার মাধ্যমে উনি তেল পাবেন, কিন্তু ওই মুহূর্তে উনি শুনতে পাচ্ছেন যে পাম্পে তেল নেই। যদিও শেষ মুহূর্তে এই যে তেল পাওয়ার যে একটা শঙ্কা, সেটা নিয়ে কিন্তু অনেকেই ভুগছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে অতিরিক্ত গরম আর দীর্ঘ সিরিয়াল দুয়ে মিলে কিন্তু মানুষের একাকার অবস্থা। এখানকার চালকরা বলছেন যে এই যে দীর্ঘ লাইন বা এই যে তেল সংকট সেটি কবে সমাধান হবে সেটি কিন্তু জানতে চাই। সকলের কাছে কিন্তু প্রশ্ন, যদিও তাদের অভিযোগ রয়েছে যে বারবারই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তেল সরবরাহ স্বাভাবিক আছে, তেল নেই, এরকম কোনো কিন্তু কথা তারা শুনতে পায়নি বা জানতে পারেনি। তারপরেও কেন এই যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা, দীর্ঘ কষ্ট, এই সব কিছু মিলিয়ে এই যে হতাশার মধ্য দিয়ে মানুষে যাচ্ছে, সেই জিনিসগুলোতে কিন্তু মুক্তি চায়। প্রতিদিনই কিন্তু এখনকার মানুষের নিত্যদিনের কাজে পরিণত হয়েছে যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, ফুয়েল নিতে হবে। এই কাজ থেকে যে আসলে কবে অবসান হবে সেটার কিন্তু উত্তর খুঁজছে এখানকার আগত চালকরা। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর তেল সরবরাহের পরিস্থিতি। আমরা যাব ঠাকুরগাঁয়ে, আমাদের আরেক সহকর্মী আছে বকুল, জানবো ওখানকার তেল সরবরাহের পরিস্থিতি। অন্যান্য জেলার মতো ঠাকুরগাঁওয়ে যে তীব্র তেলের সংকট, সেই সংকট আমরা লক্ষ্য করছি প্রত্যেকটি ফিলিং স্টেশনে। আমার পেছনে দেখছেন যে দীর্ঘ যে লাইন, শত শত মানুষের যেই যানবাহন যারা চালকরা রয়েছে তারা কিন্তু এই লাইনে দাঁড়িয়ে যেই কাঙ্ক্ষিত তেল অর্থাৎ জ্বালানি তেল যেই নেয়ার কথা, সেই জ্বালানি তেল নেওয়ার জন্যই কিন্তু তারা লাইনে দাঁড়িয়েছে। এবং আমরা এটিও লক্ষ্য করেছি যে গতকাল রাত থেকে যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেলগুলো এখানে সারিবদ্ধভাবে রেখেছে
হচ্ছে এবং দীর্ঘ যে অপেক্ষা, মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি চরমে রূপ নিয়েছে। আমরা বলতে পারি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নেই, কিন্তু বাস্তবে যদি আমি একটু দেখাই যে লম্বা যে লাইন, অর্থাৎ দীর্ঘ যে লাইন, ঘন্টার পর ঘন্টার যে মানুষের অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর গোনার পরে মাত্র 3 থেকে 400 টাকার তেল তারা কিন্তু এই ফিলিং স্টেশনগুলো থেকে সংগ্রহ করতে পারছে এবং একসাথে সবগুলো ফিলিং স্টেশনে তেল দেয়া হচ্ছে না। জেলা সদরের এবং জেলার যে বাইরের, অর্থাৎ জেলার যে 5টি উপজেলা রয়েছে, 5টি উপজেলার যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, এই ফিলিং স্টেশনগুলো থেকে প্রতিনিয়ত কয়েকটি ফিলিং স্টেশনে দেওয়া হচ্ছে একদিন, তারপরে আবার কয়েকটি ফিলিং স্টেশনে দেওয়া হচ্ছে। এই যে পর্যায়ক্রমে দেওয়ার কারণে এই দীর্ঘ যে ভোগান্তি, অর্থাৎ একসাথে যে চাপ সৃষ্টি হচ্ছে মানুষের তেল সংগ্রহে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা কথা বলেছিলাম যারা যানবাহন চালকরা রয়েছে, তারা বলছেন যে কয়েক ঘন্টা অপেক্ষার পরে তারা কিন্তু এই তেল নিতে পারছেন, তবে কাঙ্ক্ষিত যে তেল নেওয়ার কথা সেই তেল তারা পাচ্ছেন না, অর্থাৎ কয়েকদিন পর পর আবার ফিলিং স্টেশনে আসতে হচ্ছে। সর্বোপরি বিষয় হচ্ছে মানুষের যে ভোগান্তি, দীর্ঘ যে অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর কিন্তু এখনো গুনছে। তেল সংকট মোকাবেলায় সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও যে কোনো সংকট নেই, কিন্তু আমরা বাস্তবে দেখছি যে সংকট রয়ে গেছে। জ্বালানি তেলের যেই সংকট, সেই সংকটে পড়ছে সাধারণ মানুষ এবং যারা যানবাহন চালকরা আছে, দূর দূরান্ত থেকে যারা আসছেন, তারা কিন্তু এই তেল সংকট মোকাবেলা করে পরে তেল সংগ্রহ করছে। এই ছিল ঠাকুরগাঁয়ের তেল, জ্বালানি তেল নিয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁও এবং রাজধানীর বিজয় সরণিতে। এবার বন্দর বাণিজ্যের খবর। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত বাংলাদেশ বাণিজ্যে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা এখনও বলবৎ রয়েছে। এতে সংকটের মুখে পড়েছে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি রফতানি। বিস্তারিত জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল হক, যাচ্ছি তার কাছে। আজিজ, স্থলপথে ভারতের সাথে যে আমদানি বা রপ্তানি বাণিজ্য হয়ে থাকে, যোগাযোগ ব্যবস্থা সহজ হয়, তার প্রায় 80% হয়ে থাকে বেনাপোল বন্দর ব্যবহার করে ভারতের পেট্টাপোল বন্দরের মধ্যে। তবে 2024 সালে 5ই আগস্ট দেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে সাবেক আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে রাজনৈতিক আশ্রয় চলে যায়। এরপর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক টান পড়া শুরু হয় এবং শেষ পর্যন্ত সেই সম্পর্ক অবনতি ঘটায় বাণিজ্য এবং ভ্রমণ খাতের। ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর দিয়ে স্থলপথে বন্ধ হয়ে যায় পাটজাত পণ্য তৈরি, পোশাক এবং কাঠের তৈরি আসবাবপত্র সহ প্রায় 10টি গুরুত্বপূর্ণ রপ্তানি। এরপর আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞায় শিল্পের সুরক্ষার কারণ দেখে ভারত থেকে সুতা তারপর সহ প্রায় 10টি পণ্যের আমদানি বন্ধ করা হয় এবং এই আমদানি রপ্তানি বন্ধ থাকায় কিন্তু বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে বাণিজ্যের উপর। তৎকালীন অন্তর্বর্তীকাল সরকারের সময় ব্যবসায়ীরা বিভিন্নভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করেছেন, তবে দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় কোনো সমাধান আসেনি। আমরা দেখতে পেয়েছি একটি পরিসংখ্যানে যে চলতি অর্থ বছরের 8 মাসেই কেবল আমদানি কমায় বেনাপোল বন্দর থেকে প্রায় 1,500 কোটি টাকার বেশি রাজস্ব ঘাটতি হয়েছে এবং 1.5 লাখ মেট্রিক টনের প্রায় বেশি কিন্তু যে রপ্তানি পণ্য, সে রপ্তানি পণ্য কমে এসেছে। আমরা কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন তারা প্রত্যাশা করছিলেন যে নতুন সরকার ক্ষমতা আসলে এই আমদানি এবং রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে এবং দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য পূর্বের মতো স্বাভাবিক হবে। তবে নতুন সরকার ক্ষমতা এসেছে প্রায় 2 মাস হতে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমদানি এবং রপ্তানি বাণিজ্যের নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য তেমন কোনো ভূমিকা লক্ষ্য না করা, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বেনাপোল বন্দর কিন্তু এই যে 7 থেকে 8টি গুরুত্বপূর্ণ পণ্যের যে রপ্তানি, সে রপ্তানি বন্ধ হচ্ছে এবং আমদানি বাণিজ্যের যে নিষেধাজ্ঞা ছিল সেটি কিন্তু অব্যাহত রয়েছে। সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন এই অবস্থা চলমান থাকলে কিন্তু চলতি অর্থ বছর শেষে কিন্তু বড় ধরনের রাজস্ব ঘাটতি হবে, যেমন ঘাটতি হবে তেমনি কিন্তু দেশের যে রপ্তানি কমে যাওয়ায় কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল সেই কর্মসংস্থানের উপর কিন্তু বিরূপ প্রভাব পড়বে এবং দেশের যে বাজার ছিল সে বাজার কিন্তু আস্তে আস্তে দেশীয় বাজার নষ্ট হচ্ছে এবং
বাধ্য হয়ে বাংলাদেশ থেকে যখন গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য নিতে পারছে না, তখন কিন্তু বাইরের দেশের যারা ক্রেতা আছে তারা কিন্তু অন্যান্য দেশের উপর নির্ভর হচ্ছে। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে বলছেন তারা প্রত্যাশা করছেন যে নতুন সরকারের নেতৃত্বে খুব দ্রুত এই যে সংকট কাটবে এবং বেনাপোল বন্দর দিয়ে আবারও দু দেশের মধ্যে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি স্বাভাবিক হবে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি চলমান থাকায় যে মারাত্মকভাবে বাণিজ্যের উপর ব্যাঘাত সৃষ্টি হচ্ছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোলে, ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। সামরিক পরিকল্পনা দিলাম, তখন রাত 2:15, 26শে মার্চ 1971 সাল। রক্তের আখরে বাঙালির হৃদয় লেখা একটি দিন। বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে, স্মরণ রাখবে ভালোবাসায়। এই দিনটিকে তারা কোনোদিন ভুলবে না, কোনো দিন না। স্বাধীনতার ঘোষকের লেখা একটি জাতির জন্ম নিবন্ধনটি আবারও 1974 সালের তৎকালীন সাপ্তাহিক বিচিত্রায় হুবহু প্রকাশিত হয়েছিল। রক্তাঙ্গনের চাক্ষুষ স্মৃতি নিয়ে শহীদ জিয়ার লেখা নিবন্ধটি যখন প্রকাশিত হয়েছিল, সেই সময়টিতে প্রায় সকল মুক্তিযোদ্ধারাই ছিলেন জীবিত বা বর্তমান, এবং তারা ছিলেন সেই সময় সাক্ষী। আমি মনে করি স্বাধীনতার ঘোষকের লেখা একটি জাতির জন্ম আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দলিল। উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, সামরিক এবং বেসামরিক জনগণ, আমরা সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম। আমি এই অনুষ্ঠানে আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছি, যাদের অসীম আত্মত্যাগে আমাদের স্বাধীন এবং সার্বভৌম আজকের এই বাংলাদেশ। দেশের স্বাধীনতা অর্জনের পরও বিভিন্ন সময় দেশের স্বার্থ বিরোধী তৎপরতা মোকাবেলা কিংবা বিদেশের মাটিতে দেশ এবং দেশের সশস্ত্র বাহিনীর গৌরব এবং মর্যাদা সমুন্নত রাখতে গিয়ে সশস্ত্র বাহিনীর যারা জীবন দিয়েছেন, যার মধ্যে পার্বত্য চট্টগ্রামে 217 জন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গিয়ে এ পর্যন্ত 151 জন জীবন উৎসর্গ করেছেন, অনেকে হয়েছেন আহত। আমি তাদের আত্মদানকে কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সশস্ত্র বাহিনীর উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, সশস্ত্র বাহিনী কেবল যুদ্ধকালীন প্রয়োজনে একটি অবশ্যম্ভাবী শক্তি নয়, বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হিসাবে ভূমিকা রাখার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং রাষ্ট্রীয় সীমানার বাইরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্য হয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশের শান্তি প্রতিষ্ঠা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা বিশ্ব স্বীকৃত। 1971 সালে দেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 1975 সালে 7ই নভেম্বরের সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণের কাছে ছিল অনুপ্রেরণার উৎস। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। 2024 সালের 5ই আগস্ট পরবর্তী অস্থির সময়ে এবং দৃশ্যমান প্রশাসনিক অচলাবস্থাতেও সশস্ত্র বাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টিতে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দেশের শিল্প অঞ্চল, নগর বন্দর এবং স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রেও সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল ইতিবাচক।
গত 12 ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সশস্ত্র বাহিনীর সহায়তা ছিল দেশ ও জনগণ এবং গণতান্ত্রিক বিধিবিধানের প্রতি সশস্ত্র বাহিনীর আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন। উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, দীর্ঘ 18 বছর পর গত 26শে মার্চ নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশের 55তম স্বাধীনতা এবং জাতীয় দিবসে সাড়ম্বরে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় কুচকাওয়াজ। অত্যন্ত সুশৃঙ্খল, পরিপাটি ও নজরকাড়া প্যারেড এবং প্রদর্শনীর জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। প্রতিশ্রুতি অনুযায়ী সরকার বন্ধ হওয়া মিলগুলো চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। সকালে দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ হয়ে যাওয়া বড় মিল ও কারখানাগুলো পুনরায় চালু করা হবে। এগুলো চালু হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের নির্বাচনী ইশতেহারেও ছিল যে বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো চালু করা। এই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ আমাদের মন্ত্রণালয়ের অধীনস্থ যে সমস্ত প্রতিষ্ঠান এমনিভাবে আছে, আমরা সেগুলো পর্যায়ক্রমে যাতে চালু হয়। অনেক জুট মিল আছে, অনেক টেক্সটাইল মিল আছে, যেগুলো অনেক জমি পড়ে আছে। আমরা এগুলা প্রাইভেট সেক্টরে হোক বা দেশি বিদেশি ইনভেস্টর এনে আমরা এগুলাকে আবার পুনরায় চালু করার লক্ষ্যে আমরা চিন্তা ভাবনা করছি। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। অন্তর্বর্তী সরকারের টেলিকম নীতিমালা সংশোধন করছে বর্তমান সরকার। তথ্য সম্প্রচার মন্ত্রী জানান, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে সংশোধিত নীতিমালায় ব্যবসা সুরক্ষার দাবি জানিয়েছেন দেশীয় উদ্যোক্তারা। তাদের অভিযোগ, নীতিমালার মার প্যাচে টাওয়ার কিংবা ফাইবার নেটওয়ার্ক সহ সব স্তরে ব্যবসার সুযোগ দেওয়া হয়েছে মোবাইল অপারেটরদের। মূল প্রতিষ্ঠানকে রাখা হয়েছে বাসাবাড়িতে ইন্টারনেট সংযোগ দেওয়ার সুযোগও। এতে ব্যবসা হারানোর শঙ্কায় দেশীয় উদ্যোক্তারা। শুভ খানের রিপোর্ট। অংশীজনদের নানা আপত্তির মধ্যেই গেল বছরের 22 সেপ্টেম্বর টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা 2025 প্রণয়ন করে অন্তর্বর্তী সরকার, যেখানে টেলিকম খাতের সব লাইসেন্সকে 3 স্তরে নামিয়ে আনা হয়। তবে এই নীতিমালা প্রণয়ন নিয়ে আপত্তি তুলে সংশোধনের ঘোষণা দেয় ক্ষমতাসীন দল বিএনপি। গুরুতর সমস্যা রয়েছে যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। 65% বিদেশি বিনিয়োগের প্রতিষ্ঠানকে সব স্তরে ব্যবসার সুযোগ দেওয়া হয়েছে নীতিমালায়। অর্থাৎ গ্রাহক পর্যায়ে ব্যবসার পাশাপাশি মোবাইল অপারেটরের বিদেশি মালিকরা চাইলে টাওয়ার কিংবা ফাইবার নেটওয়ার্ক নির্মাণে বিনিয়োগ করতে পারবে। অথচ একই সুবিধা রাখা হয়নি দেশীয় উদ্যোক্তাদের জন্য। টাওয়ার কিংবা এনটিটিএন লাইসেন্সধারী দেশি প্রতিষ্ঠানকে সাবমেরিন কেবল সহ আন্তর্জাতিক অন্যান্য পরিষেবা খাতে কোনো লাইসেন্স না দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। মোবাইল অপারেটর সবগুলোই হচ্ছে বিদেশি মালিকানাধীন, অর্থাৎ অপারেটর নিজে আসবে না, তার পেছনে যে কোম্পানিটি আছে তারা কিন্তু চাইলে পরে আরেকটা ক্ষেত্রে অন্য নাম নিয়ে তারা আসতে পারে। ওনারা যদি ফাইবার টাওয়ার করতে পারেন তাহলে আসলে এনআইসিএসপির আসলে কোনো বিজনেস কেস থাকে না। ব্রডব্যান্ড সেবাদাতাদের দাবি, নীতিমালা অনুযায়ী বাসাবাড়িতেও ইন্টারনেট সংযোগ দেওয়ার সুযোগ আছে মোবাইল অপারেটরদের। আমরা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছি, আমরাই লাস্ট মাইলটা ফাইবার অপটিক দিয়ে দিতে পারবো, এটার সুনির্দিষ্টভাবে উল্লেখ চাচ্ছি। এমন প্রেক্ষাপটে যৌক্তিক সংস্কার চাই মোবাইল অপারেটররাও। হোলসেল রিভিউ না করে যেসব জায়গায় আসলে গ্যাপ আছে, এই গ্যাপগুলো মিট করাটা আসলে সবচেয়ে বড় সুবিধা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, এরই মধ্যে টেলিকম নীতিমালা সংশোধনের কাজ শুরু হয়েছে। তথ্য মন্ত্রণালয়, টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি মিলে আমরা একটা ক্লাস্টার করার উদ্যোগ নিয়েছি। তো সেই কারণে কথা হচ্ছিল, তখন ওনারা বললেন যে আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে আসছি, আমরা নীতিমালাটা পুনর্মূল্যায়ন করছি।
খাত সংশ্লিষ্টদের তথ্য মতে টেলিকম খাতের ৮০% রাজস্ব মোবাইল অপারেটরদের দখলে, বাকি ২০% রাজস্ব ভাগাভাগি করে ব্রডব্যান্ড সেবাদাতা এবং অবকাঠামো খাতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঢাকার পুঁজিবাজারে আবারও বাড়ছে এ ক্যাটাগরি কোম্পানির দাপট। সাপ্তাহিক প্রতিবেদনের তথ্য গেল সপ্তাহে সূচক বাড়লেও ডিএসসিতে কমেছে বাজার মূলধন। ২১ খাতের মধ্যে বিনিয়োগ কমেছে ব্যাংক, জ্বালানি সহ ১৩টিতে। উত্থান পতনে দিন পার করলেও গেল সপ্তাহ শেষে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে ৩৭.৯৬ পয়েন্ট। তবে এ সময় বাজার মূলধন ৬,৮৯,৩৯৯ কোটি টাকা থেকে নেমেছে ৬,৮৮,৬৮২ কোটি টাকায়। পতনের মধ্য দিয়ে শুরু হয় গেল সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। পরদিন আরও কমে নামে ৪৭০ কোটি টাকায়। এরপর টানা ২ দিন বেড়ে ৯৯১ কোটি টাকায় ওঠে বিনিয়োগকারীদের দৈনিক লেনদেন। তবে শেষ কার্যদিবসে কিছুটা কমে নামে ৭৭৭ কোটি টাকায়। খাতভিত্তিক লেনদেনের তথ্য বলছে ২১ ক্যাটাগরির মধ্যে ব্যাংক, জ্বালানি, ওষুধ সহ গেল সপ্তাহে গড় বিনিয়োগ কমেছে ১৩ খাতে। এর মধ্যে বিমা খাতে জীবন বিমা থেকে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিলেও টেনেছে সাধারণ বিমা। এদিন দাম বৃদ্ধির শীর্ষে ১০ কোম্পানির তালিকায় সবচেয়ে ভালো মানের এ ক্যাটাগরির ৬টি, বি ক্যাটাগরির ৩টি ও জেড ক্যাটাগরির কোম্পানি রয়েছে ১টি। আর এ ক্যাটাগরির ৫টি ও ৫টি জেড ক্যাটাগরির কোম্পানি দখলে রেখেছে দাম কমতির শীর্ষ ১০ কোম্পানির তালিকা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। ব্যাংক ঋণের সুদ হার বেশি হওয়ায় বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আবাসন খাতের ব্যবসায়ীরা। শনিবার রিহ্যাব নির্বাচনের ইশতেহার ঘোষণা উপলক্ষে এ কথা জানায় জাগরণ প্যানেলের সদস্যরা। প্যানেল সভাপতি মোকাররম হোসেন খান জানান, রাজুকের ডিটেইল এরিয়া প্ল্যান আবাসন বান্ধব নয়। ফ্লোর এরিয়ার রেশিও ফার সংস্কার না হলে বাসস্থানের সংখ্যা আরও কমবে। বলেন, আবাসন খাতে পরিকল্পনাবিদ ও স্থাপত্যবিদদের অংশগ্রহণ সহ সরকারি সংস্থাগুলোর সঙ্গে রিহ্যাবের সম্পর্ক বাড়াতে চায় জাগরণ প্যানেল। আমাদের ইন্টারেস্ট রেটস আর টু হাই, and interest rates for construction and for buyers mortgage rates have gone nearly double হয়ে গেছে। ট্যাব এবং ফারের যে সমস্যাগুলি ঢাকা জোনের, সেটা জানি আমরা আদায় করতে পারি। সেটার জন্য আমরা চাচ্ছি ট্যাব এন্ড ফার রিফর্ম। বাণিজ্য কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে হাওড়া অঞ্চলে বোরো ধান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এজন্য অপরিকল্পিত হাওর ব্যবস্থাপনাকে দায়ী করছেন ক্ষতিগ্রস্তরা। এমন পরিস্থিতিতে মহাপরিকল্পনার কথা শোনালেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী। সুনামগঞ্জ হবিগঞ্জ ঘুরে নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে রিপোর্ট করেছেন ইকরামুল কবির। বিস্তীর্ণ হাওরে তলিয়ে আছে হেক্টরের পর হেক্টর বোরো ধান। নিরুপায় হয়ে কৃষক কাঁচা ধান কেটে নিচ্ছেন গবাদি পশুর জন্য। বছরে কোটি কোটি টাকা ব্যয় করে হাওর ব্যবস্থাপনায় তেমন কোনো টেকসই সমাধান আসছে না। ফলে প্রতি বছরই হাওরবাসী এভাবেই ভোগান্তির শিকার হচ্ছেন। মহোদয়রে জানাইছি, এমপি সাহেবরে জানাইছি, জানানির পরও আমরা কোনো নিষ্কাশনের কোনো ব্যবস্থা হইছে না। আমাদের যে ক্ষতি হয়েছে ক্ষতি তো পোষণ হবে না। সাম্প্রতিক বৃষ্টিতে দেখার হাওর, টাঙ্গুয়ার হাওর, ছায়ার হাওর, হাসির হাওর সহ সুনামগঞ্জের ১২ উপজেলার অর্ধশতাধিক হাওরের ১৮৯ হেক্টর জমি ডুবে গেছে। ভৈরব পর্যন্ত যদি খনন না করা হয়, ক্যাপিটাল ড্রেজিং না হয়, তাহলে এটা কার্যকর হবে না। এদিকে নিজ খরচে পাম্প বসিয়ে জমি থেকে পানি নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছেন অনেকে। আর আবহাওয়া অফিস দিচ্ছে আরো দুঃসংবাদ। নিজ উদ্যোগে আমরা এই ফার্মগুলো লাগাইছি। এই সিজনে কিন্তু কালবৈশাখী, যেটা আমরা বলি বজ্রঝড়, তো এইটা এই সিজনের জন্য স্বাভাবিক। স্থানীয় কৃষকেরা দীর্ঘদিন ধরে হাওরের গুরুত্বপূর্ণ স্থানে স্লুইস গেট স্থাপন ও পানি নিষ্কাশনের জন্য খাল পুনঃখননের দাবি জানিয়ে আসছেন। নিষ্কাশন অবকাঠামো, তারপর আমাদের বিভিন্ন ভিলেজ প্ল্যাটফর্ম, এই ধরনের অবকাঠামোগুলো আমরা এই সমীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে। হবিগঞ্জে কয়েকদিনের টানা বৃষ্টিতে পানির চাপে বাঁধ ভেঙে হুগলি হাওর ও লাখাই উপজেলার মাদনা হাওরে বাঁধ উপচে অন্তত ৫০০ হেক্টর বোরো ধান তলিয়ে যায়। ২০১৭ সালে বন্যায় সুনামগঞ্জের হাওরের ধান ঘরে তুলতে পারেননি হাওরবাসী। হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে ২০১৭ সালে সুনামগঞ্জ জেলার
পানি উন্নয়ন বোর্ডের 15 কর্মকর্তা এবং 46 ঠিকাদার সহ 100টি জনকে অভিযুক্ত করে মামলা করে দুদক। ইকরামুল কবির, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে চলছে ব্র্যান্ডিং বাংলাদেশ বিয়ন্ড বর্ডার্স শীর্ষক সম্মেলন, যেখানে প্রবাসীদের রেমিটেন্স অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফাজ্জল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। তোফাজ্জল, ব্র্যান্ডিং বাংলাদেশ বিয়ন্ড বাংলাদেশ প্রতিবাদে এবার 2026 সালে প্রবাসীদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে নন রেসিডেন্ট এনআরবি নামক একটি সংগঠন। সেখানে উপস্থিত আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তথ্যমন্ত্রী, এছাড়াও আরও কয়েকজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী উপস্থিত হওয়ার কথা রয়েছে। তাছাড়া এখানে যে প্রবাসীরা দেশের বিভিন্ন জায়গায় কাজ করছেন, বিশ্বের প্রায় 160টির বেশি দেশে বাংলাদেশ থেকে প্রবাসীরা কাজ করছেন, সেই প্রবাসীদের মধ্যে অনেকেই এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে এবং বাংলাদেশের ব্র্যান্ডিং করার জন্য যে কার্যক্রমগুলো পরিচালনা করা দরকার, সেই কার্যক্রমগুলোর উপর সরকারি এবং বেসরকারি উদ্যোগেই জোর দেওয়া হচ্ছে। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি নামক এই সংগঠনটি এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এটি একটি অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান এবং এটা প্রবাসীদেরকে নিয়ে বিশেষ করে কাজ করে। প্রতি বছরই তারা এই ধরনের একটি অ্যাওয়ার্ড প্রদান করে থাকে প্রবাসীদেরকে। সেই অ্যাওয়ার্ডের সেই ধারাবাহিকতায় এবারেও তারা ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ 2026 আয়োজন করেছে। তারা এবার এই অনুষ্ঠানের থিম রেখেছে ব্র্যান্ডিং বাংলাদেশ বিয়ন্ড বাংলাদেশ, অর্থাৎ বিশ্বের দরবারে বাংলাদেশকে নতুনভাবে উপস্থাপন করার যে প্রবণতা, সেই জায়গা থেকে তারা এই আয়োজনটি করেছে এবং এখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। যেমন ব্যাংকগুলোকে সম্মাননা দেওয়া হয়েছে, তারা রেমিটেন্স জানার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে এবং কৃষিভিত্তিক একটি প্রতিষ্ঠানকেও দেওয়া হয়েছে এবং কয়েকজন প্রবাসীকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন উপস্থিত আছেন এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে। এবং এই অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করা এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটি করা হচ্ছে। এই ছিল রাজধানীর সোনারগাঁও হোটেল থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হোটেল সোনারগাঁতে। ডলারের দরপতনে বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম। সপ্তাহ ব্যবধানে বেড়েছে 2% বেশি। বাড়ছে রূপার দামও। তবে মূল্যবান ধাতুর বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ায় নিম্নমুখী প্লাটিনাম ও সিলিকনের দর। ডলারের দরপতন এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদ হার কমানোর পূর্বাভাসে আবারও চাঙ্গা হয়ে উঠছে স্বর্ণের বাজার। সপ্তাহ ব্যবধানে মূল্যবান এই ধাতুর দাম বিশ্ববাজারে বেড়েছে 2% বেশি। প্রতি আউন্স বিক্রি হচ্ছে $4,751। তবে মাস ব্যবধানে কমেছে 8.26%। স্বর্ণের দাপটের মধ্যেই এবার বিশ্ববাজারে রেকর্ড গড়ার পথে রূপা। মার্কিন ডলারের মান কমে যাওয়ায় এবং ভবিষ্যতে ফেডারেল রিজার্ভের সুদ হার কমানোর জোরালো সম্ভাবনা তৈরি হওয়ায় হুহু করে বাড়ছে রূপার চাহিদা। সপ্তাহ ব্যবধানে আউন্স প্রতি 3.68% বেড়ে বিক্রি হচ্ছে $75.67। তবে অস্থির হয়ে আছে আরেক মূল্যবান ধাতু প্ল্যাটিনামের বাজার। বিশ্বজুড়ে ইলেকট্রনিক গাড়ির জনপ্রিয়তা বাড়ায় কমছে এই ধাতুর চাহিদা। একদিনে 2.22% কমে প্রতি আউন্স বিক্রি হচ্ছে $2,065.20। এদিকে সেমিকন্ডাক্টর এবং সোলার প্যানেল তৈরির প্রধান কাঁচামাল সিলিকনের বাজারে অস্থিরতা কাটছেই না। চাহিদার তুলনায় যোগান বেশি থাকায় সিলিকনের দাম নেমেছে $1,208.26। মাস ব্যবধানে কমেছে প্রায় 4%। অন্তরাসেন, সময়। অর্থ ফেরত ও বিদেশি ঋণের দায়ভার থেকে মুক্তি পেতে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশন, দূতাবাস ও নিউ ইয়র্ক কনসুলেট একযোগে কাজ করছে জানিয়েছেন রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী। স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে আয়োজিত অনুষ্ঠানে কনসাল জেনারেল বলেন, বাংলাদেশের শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা চালু রয়েছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকের রিপোর্টে বিস্তারিত।
যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে উদযাপিত হল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এ উপলক্ষে শুক্রবার নিউ ইয়র্ক কনসুলেটে উপস্থিত হন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী ও নিউ ইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। যে পাচার হয়ে যাওয়া যে অর্থ বাংলাদেশে সেই বিষয় কিংবা বৈদেশিক ঋণের যে দায়ভার, সেই দায়ভার থেকে মুক্তি অথবা এলডিসি গ্রাজুয়েশন হতে যাচ্ছে আপনারা জানেন, সেগুলো যেন অব্যাহত থাকে সেজন্য আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর মূল্যায়িত হবে আমাদের টেকসই অগ্রগতি সমৃদ্ধির জন্য অপরিহার্য। অনুষ্ঠানে আমন্ত্রিত প্রবাসীরা বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। আমরা সবাই একত্রিত হয়েছি, খুব ভালো লাগছে। আমাদের স্বাধীনতা দিবস আমরা অর্জন করতে পারছি একটি গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক সরকারের আমলে। নতুন বাংলাদেশ আগামীতে সুন্দরভাবে এগিয়ে যাবে। বাংলাদেশে অলরেডি পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আজকে চমৎকার আসতে পেরে সত্যি আমি খুব খুশি। অনুষ্ঠানে নিউ ইয়র্কের মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, রাজনীতিবিদ, গণমাধ্যম এবং শোবিজ তারকারা উপস্থিত ছিলেন। বাংলা গানকে মনে করে যে প্রোগ্রামগুলো করছে, এটা আমাদের বিশাল পাওয়া আমাদের শিল্পীদের জন্য। এটা একটা মিলন মেলা এবং আমরা দেশকে ভালোবাসি, দেশের গান গাইব। এ সময় নতুন সূর্য নামে একটি প্রামাণ্যচিত্র দেখানোর পর অনুষ্ঠিত হয় সঙ্গীত আয়োজন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন নিয়মে পরিণত। গ্রাহকের ভোগান্তি, ভোজ্য তেল নিয়ে আলোচনায় দুপুরে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক। টেলিকম নীতিমালায় সংশোধন আনছে সরকার। ইন্টারনেট সংযোগে একক সুযোগ চান ব্রডব্যান্ড সেবাদাতারা। ব্যবসার সুরক্ষা দাবি, যৌক্তিক সংস্কারের পক্ষে মোবাইল অপারেটররা। এবং কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জ, হবিগঞ্জের হাওড় অঞ্চলে জলাবদ্ধতা। ক্ষতির মুখে বোরো ধান। অপরিকল্পিত হাওর ব্যবস্থাপনার দায়ী মহাপরিকল্পনা পানি উন্নয়ন বোর্ডের। এ ছিল এ সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।